বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। 19। শরীরশেখরকে জানলার কাছে বসিয়ে দিল অনিমেষ। রিজার্ভেশন পাওয়ার কোনো উপায় নেই, কুলিকে একটা টাকা দিয়ে জায়গা কিনতে হলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শরীরশেখরের দিকে তাকাতেই অনিমেষের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সেই বিকেলটার কথা মনে হচ্ছিল, তার প্রথম কলকাতায় আসার বিকেল। সেদিন সে ছিল কামরায় আর শরীরশেখর প্ল্যাটফর্মে। এবার শরীরশেখরকে দেখার পর থেকেই কে যেন বুকের মধ্যে বসে বারংবার জানিয়ে যাচ্ছে, এই শেষবার, এরপর আর বৃদ্ধের দেখা পাবে না অনিমেষ। একটা বিরাট গাছ একটু একটু করে শুকিয়ে একটা ছোট শেকড়ে দাঁড়িয়ে আছে। হাওয়ার তেজ বাড়লেই ঢলে পড়বে যেন। কিছু করার নেই, শুধু চোখ চেয়ে দেখা। এই যে সে স্টেশনে এসেছে, এটাও পছন্দ ছিল না শরীরশেখরের। তার জন্য অনেক সময় নষ্ট করেছে অনিমেষ, আর নয়। কিন্তু সে কথায় কান দেয়নি। রাস্তায় কিছু খাবেন না জেনেও মিষ্টি দিয়েছে সঙ্গে। পিসিমাকে দাদুর প্রকৃত অবস্থা জানিয়ে একটা চিঠি দিতে হবে। নির্বিকার মুখে বসেছিলেন শরীরশেখর। হঠাৎ কাছে ডাকলেন ইশারায়। চারদিকে যাত্রীদের ব্যস্ততা, কুলির হাঁকাহাঁকি, ইঞ্জিনের আওয়াজ। অনিমেষ জানালার গা ঘেঁষে দাঁড়ালো। দাদুর মুখটাকে একদম অচেনা দেখাচ্ছে এখন। অনিমেষ বলল, কিছু বলবেন? ঘাড় নাড়লেন বৃদ্ধ। তারপর বললেন, তোমার মায়ের কোনো চিহ্ন তোমার কাছে আছে? চমকে উঠল অনিমেষ। মা? তোমার স্বর্গত মায়ের কথা বলছি। সেই ছবিটার কথা মনে পড়ল। ছবিটা কোথায়? মায়ের সেই জলজলে চোখের ছবি, যেটা বাবার ঘরে টাঙানো থাকত। শরীরশেখর অনিমেষের মুখের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খুব ছেলে মানুষ ছিলে তুমি তিনি যখন চলে গেলেন। তবু তোমার কি তাকে মনে পড়ে? চোখ বন্ধ করলেই টকটকে লাল জ্বলন্ত চিতা। আগুন তখনও গ্রাস করেনি শরীর। দুটো পা আর হাঁটু ছোঁয়া চুল তখনও চিতার বাইরে। রক্তের দাগ শুকিয়ে যাওয়া কালো দুটো হাত সে চোখের সামনে ধরে আছে, পরিষ্কার দেখতে পেল। কিন্তু এখন, এই মুহূর্তের আগে মাকে তো তেমন করে মনে পড়েনি তার। এমনকি মাধবীলতাকে দেখার সময় মনে হয়েছিল মা এরকমই দেখতে ছিল। এই ছবিটা তো চোখের সামনে আসেনি, সে ছবিটাও তো এখন মনে পড়ছে। মৃত্যুর রাতে মা তাকে বলেছিল, আমি যদি না থাকি তুই একা একা আকাশের দিকে তাকিয়ে আমার সঙ্গে কথা বলিস, আমি ঠিক শুনতে পাবো। অনি, আমি তোকে ছেড়ে কোথাও যেতে পারবো না রে। দু চোখ ঝাপসা হয়ে যাচ্ছে দ্রুত। অনিমেষ চেষ্টা করে নিজেকে ঠিক করল। কলকাতায় আসার পর ওসব কথা মনেই পড়ে না। মা ক্রমশ ধূসর হয়ে একসময় হারিয়ে গেছে কখন। আজ দাদু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা না করলে হয়তো সে মুখে বলল, হ্যাঁ পড়ে। কিন্তু একথা জিজ্ঞাসা করছেন কেন? হঠাৎ তাকে মনে পড়ল তোমার মুখ দেখে। অনিমেষ, জীবন বড় জটিল, নিজেকে ঠিকঠাক রাখা খুব মুশকিল। তাই একটা অবলম্বন দরকার হয় এগিয়ে যাওয়ার জন্যে। তোমার মা তোমাকে ঘিরে কত স্বপ্ন দেখতেন, আজ তিনি নেই।
তার কথা ভেবে চোখের জল ফেলা কোনো কাজের কথা নয়, কিন্তু দুদিন তোমায় আমি দেখলাম। যাই করো, শুধু মনে রেখো কেউ একজন তোমায় লক্ষ্য করে যাচ্ছে, তাই কখনো অসৎ হয়েও না। অনিমেষ জানলায় হাত রেখেছিল, পলকেই সে টের পেল হাতের তলায় জানলা নড়ছে। তারপর একটু একটু করে এগিয়ে যেতে লাগলো সেটা। একটার পর একটা কামরা অনিমেষকে অতিক্রম করে গেল। শরীরশেখরের মুখটা অনেক মুখের আড়ালে হারিয়ে গেল। স্টেশন ছাড়ার সময় কেন যে সবাই সতৃষ্ণ চোখে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকে। ট্রেনটা সম্পূর্ণ বেরিয়ে না যাওয়া অবধি অনিমেষ নড়ল না। এখন অফিসের সময়। শিয়ালদা স্টেশনের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলো অনিমেষ। পিলপিল করে মানুষজন ছুটে যাচ্ছে সার্কুলার রোডের দিকে। ঘন ঘন লোকাল ট্রেনগুলো শহরতলি থেকে মানুষ বয়ে এনে ছেড়ে দিচ্ছে কলকাতায়। প্রত্যেকে এত ব্যস্ত যে কারো পেছনে তাকানোর সময় নেই। অনিমেষ দেখল মানুষের চেহারা মোটামুটি একই। যেহেতু এদের প্রয়োজন অভিন্ন, তাই ভঙ্গিতেও ফারাক নেই। হঠাৎ তাকালে সেই ছবিটার কথা মনে পড়ে যায়। ঝড়ের আভাস পেয়ে যেভাবে নানান চার পেয়ে জন্তুরা পাগলের মতো ছুটে যায় আশ্রয়ের জন্য ধুলোর বন্যা বইয়ে, ঠিক তেমনি তাড়াহুড়া এমন যে কেউ কাউকে সামান্য সৌজন্য দেখাচ্ছে না। আবার এই মানুষই পৃথকভাবে একা থাকলে অত্যন্ত ভদ্র শিষ্টাচার সম্পন্ন হবে। কি করে মানুষের এতগুলো মুখ হয়? এদের দিকে তাকিয়ে থাকতে থাকতে শরীরশেখরের কথাটা মনে পড়ল। এই যে লোকগুলো ঘুম থেকে উঠেই ভাত খেয়ে ট্রেনে চাপে, শিয়ালদায় নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে অফিস যায় বাদুড় ঝুলে, সারাদিন খবরের কাগজ পড়ে, পরচর্চা করে এবং কিছু কাজ করে কাটিয়ে দেয়, আবার বিকেলে শিয়ালদা থেকে বাজার নিয়ে ট্রেনবন্দি হয়ে রাত 10টায় বাড়ি ফেরে। তারা কি ধরনের মানুষ? বেঁচে থাকার জন্য প্রতিটি সংসারের আয়যন্ত্র, রাত্রে সন্তান উৎপাদন এবং দিনে পরচর্চা এখন রক্তে মিশে গেছে। এরা কেউ নিজেকে কি ভারতবাসী বলে মনে করে? এই দেশ আমার, এরকম বোধ কখনো কি তাদের চিন্তিত করে? একমাত্র সমালোচনা ছাড়া এরা রাজনীতির ধারে কাছে ঘেঁষে না। যারা তাদের পাইয়ে দেয় সেই রাজনৈতিক দলগুলোকে এরা সমর্থন করে। আদর্শের বালাই নেই। তাহলে এই যে মানুষের ভারতবর্ষ, সে কতটা উন্নতি করবে? হাত পা মাথাবিহীন একটা জন্তুর মতো মুখ থুবড়ে পড়ে আছে দেশটা, এবং তার জন্য কারো বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কমিউনিস্ট পার্টি এদের কথা কিভাবে চিন্তা করে অনিমেষ জানে না। পার্টির প্রথম সারির নেতাদের সঙ্গে তার আলাপ নেই। কমিউনিস্ট পার্টি সর্বহারার পার্টি, কিন্তু এইসব মানুষ কিছুই হারাতে রাজি নয়। ওর মনে হলো এই রকম দরকচা মারা মানুষগুলোকে কখনোই কমিউনিজমে বিশ্বাস করানো যাবে না। একটা বড় আঘাত, সে যুদ্ধই হোক কিংবা শাসনযন্ত্রের দুর্বার পীড়নই হোক, যা ব্যক্তিগত ঘেরাটোপগুলোকে ছত্রাকার করবে, তা না এলে মানুষে মানুষে জানাশোনা হবে না। স্টেশনের বাইরে এসে অনিমেষের খেয়াল হলো গতকাল খবরের কাগজ পড়েনি। শরীরশেখরকে নিয়ে সে এমন ব্যস্ত ছিল যে কোনো দিকে তাকাবার সময় পায়নি। হ্যারিসন রোডের দেওয়ালে টাঙানো একটা বামপন্থী কাগজের সামনে সে দাঁড়ালো। বিশ্ববিদ্যালয়ের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা করেছেন নেতারা। ভিয়েতনামে আমেরিকা বিষাক্ত বোমা ব্যবহার করছে। রাশিয়ায় পৌঁছে ভারতীয় ডেলিগেটরা লেনিনের সমাধিতে মালা দিয়েছেন। কেমন যেন সব সাজানো সাজানো ব্যাপার। অনিমেষ তৃপ্তি পেল না। আজ অবধি কোনো কমিউনিস্ট নেতা বললেন না, ভারতবর্ষ আমাদের দেশ, এই দেশের জন্যই এখানে কমিউনিজম প্রয়োজন। প্রতিটি মানুষকে দেশকে ভালোবেসে সংগ্রামী হতে হবে। সবসময় বিদেশের কথা বলে একটা অস্পষ্ট ধোঁয়াটে বৈপ্লবিক আবহাওয়া তৈরি করা হয়। কি লাভ কে জানে? তাছাড়া এতগুলো বছর নেতারা কাজ করছেন, কিন্তু কপা এগিয়েছেন তা তারাই জানেন। এখনও শহরের মানুষকে কমিউনিজম সম্পর্কে আগ্রহী করা সম্ভব হয়নি। গ্রামে তো আরও দূরস্থ। ভারতবর্ষের অনেক প্রদেশ তো কমিউনিজম বলতে বিদেশি কিছু বোঝে। তাহলে এদিকে কংগ্রেসিরা তিল তিল করে অবক্ষয়ের দিকে এগোচ্ছে, কিন্তু সে সুযোগ নেবার কোনো বাসনা বাম নেতাদের নেই। কংগ্রেসীদের অবস্থা যদুবংশের মুসল পর্বের মতন। এটাই তো প্রকৃত সময়। মাঝে মাঝে খুব রাগ হয় অনিমেষের, কিন্তু সেই যে দামি কথা, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই তোমাকে কাজ করতে হবে। মন চায় না, তবু মেনে নিতে হয়।
অনিমেষ ভেবেছিল হোস্টেলে ফিরে স্নান খাওয়া সেরে কলেজে যাবে, কিন্তু মির্জাপুরের কাছাকাছি এসে ভাবল একবার ইউনিভার্সিটিটা ঘুরেই যাই। এখন 10:30 বাজে, 12টার আগে ক্লাস আরম্ভ হবে না। স্বচ্ছন্দে হোস্টেল থেকে তৈরি হয়ে আসা যেত, কিন্তু 1 কাপ চা খাওয়ার ইচ্ছা তীব্র হলো। রাখালদার ক্যান্টিনে এখনও 8 পয়সার চা পাওয়া যায়। লনে ঢুকতেই দেখল চারধারে পোস্টার, ছাত্র ধর্মঘট, পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় বন্ধ। যদিও সে গতকাল খবরের কাগজ পড়েনি, তবু কেউ তো একথা বলেনি। তমালদের মুখেও তো শোনা যেত তাহলে। এখনও ছেলেমেয়েরা কেউ আসেনি। অনিমেষ ক্যান্টিনে ঢুকে দেখল কয়েকজন ভাত খাচ্ছে। কোণার দিকে ছোট্ট একটা জটলা। ওরা যে ছাত্র পরিষদের ছেলে বুঝতে অসুবিধা হলো না। অনিমেষকে দেখতে পেয়েই ওদের গলার আওয়াজ নিচে নেমে এলো। একজনকে চিনতে পারল সে, শচীন, নীলার বন্ধু। একদিন কফি হাউসে এই ছেলেটির সঙ্গে তার অনেক কথা হয়েছিল। বেশ ভদ্র ছেলে। অনিমেষ রাখালদাকে একটা চায়ের কথা বলে ছেলেটার দিকে তাকিয়ে হাসল। ওর এই চিনতে পারার ভঙ্গিটায় শচীন অবাক হলো। অনিমেষ গলা তুলে বলল, ভালো আছেন? গায়ে পড়ে কথা বলা ওর অভ্যেস নয়, কিন্তু মনে হচ্ছিল ছেলেটি কোনো কারণে আড়ষ্ট হয়ে আছে। ব্যাপারটা জানার জন্য কৌতূহল হচ্ছিল। শচীন এবার উঠে এলো, সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কিছু বলছেন? অনিমেষ দেখল শচীনের বলার ভঙ্গিতে একটা শীতলতা আছে। তবু সে আবার জিজ্ঞাসা করল, অনেক দিন দেখিনি, খবর কি সব? কি খবর চান? অনেক দিন নীলাকে দেখিনি, কেমন আছে ও? অনিমেষের মনে হলো নীলার কথা বললে শচীন সহজ হবে। শচীনের কপালে ভাঁজ পড়ল। অনিমেষকে খুঁটিয়ে দেখে বলল, আপনি কিছু জানেন না? কি ব্যাপার, কি হয়েছে? অনিমেষ অবাক হলো। ওদের বাড়িতে যাননি এর মধ্যে? না, বেশ কিছুদিন আমার যোগাযোগ হয়নি। তাহলে নিজে গিয়েই জেনে আসুন। আজ তো আপনারা ধর্মঘট ডেকেছেন, চলে যান আজকেই, কাছেই তো। শচীন এমন ভঙ্গি করল যেন তার কথা শেষ হয়ে গেছে, এবার ফিরে যাওয়া যেতে পারে। অনিমেষ বলল, আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কি সব কথা খুলে বলতে অসুবিধা আছে? এই সময় ছেলেটা চা দিয়ে যেতে সেই ইশারায় শচীনকে 1 কাপ দিতে বলল। শচীন আপত্তি জানিয়ে বলল, আপনি গতকাল বিকেলে জানতেন যে আজ ধর্মঘট করা হবে, আপনিও তো একজন ছাত্র প্রতিনিধি। অনিমেষ এরকম প্রশ্ন আশা করেনি। ও বুঝতে পারল শচীন এই ধর্মঘটকে কেন্দ্র করেই তার সম্পর্কে এক বিরূপ ধারণা নিয়ে কথা বলছে। অনিমেষ উত্তর দিল, আমি গতকাল অনুপস্থিত ছিলাম, থাকলে নিশ্চয়ই জানতে পারতাম। সিদ্ধান্ত নিশ্চয়ই সর্বসম্মত। মিথ্যে কথা। আমাদের খবর, কালকেও আপনাদের পরিকল্পনা ছিল না ধর্মঘট করার। পুলিশ যাদের অ্যারেস্ট করেছে তারা কেউ ছাত্র নয়, কিন্তু গত রাত্রে পার্টির নির্দেশে বিমান নিজেই ধর্মঘটের ডাক দিয়েছে। কথাটা শুনে চমকে গেল অনিমেষ। এটা হতেই পারে। সাধারণ সম্পাদককে যদি পার্টি নির্দেশ দেয় তবে নিশ্চয়ই সে মান্য করবে, এতে অন্যায়টা কিসের? সে বলল, এটা তো আমাদের ভেতরের ব্যাপার, আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামাচ্ছি কারণ আপনারা নিজের ইচ্ছে মতন সমস্ত ছাত্রছাত্রীকে কিছু করতে বাধ্য করতে পারেন না। পুলিশের সঙ্গে এনকাউন্টার আপনারাই করেছিলেন, ওদের খুঁচিয়ে দিয়ে ইউনিভার্সিটিতে এসে লুকিয়েছেন যাতে আমরাও জড়িয়ে পড়ি। বাইরের গুন্ডা দিয়ে ট্রাম্প পুড়িয়েছেন নিজের বীরত্ব প্রমাণ করতে। কি শুনিয়ে এত কাণ্ড হলো? সাধারণ ছাত্রের সঙ্গে কি সম্পর্ক? গতকাল কেরলে 3 জন কমিউনিস্ট পুলিশের গুলিতে মারা গেছে, অতএব আজ এখানে ধর্মঘট করো। অথচ সে কথা আপনারা বলছেন না ধর্মঘটের কারণ দেখাতে। কিন্তু ছেলেমেয়েরা বহু দূর থেকে কষ্টের পয়সা খরচ করে এখানে এসে দেখবে ক্লাস হচ্ছে না, এই হয়রানি এবং অপচয় কেন করালেন? আর সবশেষে একটা কথা, নিজের নাক কেটে কি অন্যের যাত্রাভঙ্গ করা যায়? একদিনের ধর্মঘট করা মানে একটা দিনের পড়াশোনা নষ্ট করা। এতে আপনাদের কি রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হবে? আমি এ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক নই। আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনি ধর্মঘটে যোগ দেবেন না, ব্যাস। অনিমেষ চায়ের দাম দিল। সে তো 100 বার। আপনারা যা ইচ্ছে করবেন আর আমরা তা মুখ বুজে সহ্য করব, এটা ভাববেন না। আমরা ধর্মঘটের প্রতিবাদ করব, আমরা ছাত্রদের বলবো ক্লাস করতে। শচীন কথা শেষ করা মাত্রই অনিমেষ ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। কী পরিস্থিতিতে বিমানদা আজকে ধর্মঘট ডেকেছে সে জানে না, কিন্তু সেদিন যে পুলিশ বাড়াবাড়ি করেছিল সেটা তো সত্যি। ইউনিয়ন রুম জমজমাট, কার্যনির্বাহক কমিটির সবাই এসে গেছে। অনিমেষকে দরজায় দেখে সুদীপ চুরুট নামালো, এই যে অনিমেষবাবু আসুন। কথাটায় ব্যঙ্গ মেশানো। অনিমেষ অবাক হলো।
এভাবে কথা বলার কি কারণ আছে তা বুঝতে পারল না সে। একটা চেয়ার টেনে বসতেই বিমান বলল, কাল কি হয়েছিল তোমার? অনিমেষ বলল, একটা পারিবারিক কাজে জড়িয়ে গিয়েছিলাম। বিমান বলল, যাই হোক না কেন, একবার তোমার ঘুরে যাওয়া উচিত ছিল। পার্টির কাজ করতে গেলে ব্যক্তিগত ব্যাপারগুলোকে এতটা গুরুত্ব দেওয়া চলবে না অনিমেষ। তাছাড়া তোমার কাছ থেকে আমরা তেমন কোনো কাজও পাই না। সুদীপ বেঁকানো গলায় বলল, দেখে তো মনে হচ্ছে স্নান খাওয়া করনি, তা এখন এখানে আসতে পরামর্শ দিল কে? এবার বিরক্তি চাপতে পারল না অনিমেষ। আমি কি এসে অন্যায় করেছি? বিমান বলল, তুমি হোস্টেলে ছিলে না সকালে, খবর পেলে কি করে? অনিমেষ বলল, আমাকে খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু তোমাকে পাওয়া যায়নি। আমি স্টেশনে গিয়েছিলাম, ফেরার পথে কোনো কিছু না ভেবেই এখানে এসেছি। আর এসেই সোজা ছাত্র পরিষদের সঙ্গে আলোচনায় বসে গেলে? সুদীপ বলল। এবার অনিমেষ উঠে দাঁড়ালো। আপনারা কি বলতে চাইছেন খুলে বলুন। বিমান একটা হাত উপরে তুলে বলল, উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি, বসো। তারপর অন্য সবার দিকে তাকিয়ে বলল, কমরেডস, আমাদের অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপনাদের কাছে আমার আবেদন যে এ সময়ে কোনো রকম আচরণ করবেন না যাতে পার্টি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এক সক্রিয় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা যেন কেউ সেই ফাঁদে পা না দিই। আমাদের ছাত্র সংগঠনগুলো পার্টির এক একটা হাতের মতো, অতএব এই সংগঠনের গুরুত্ব অনেক। পুলিশ, কংগ্রেস সরকারের পুলিশ প্রকাশ্যে জঘন্য অত্যাচার করে ছাত্র সমাজকে কলুষিত করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। এই প্রতিবাদের প্রকাশ আজকের ছাত্র ধর্মঘট। আমরা জানি সাধারণ ছাত্ররা আমাদের পাশে আছেন। যদি কেউ বিরোধিতা করতে চান, সেই দালালদের আমরা বাধা দেব। গতকাল কেরলে পুলিশ 3 জন কমরেডকে হত্যা করেছে। এই সুযোগে আমরা তার প্রতিবাদ করব। আপনাদের কারো কিছু বলার আছে? বিমানের দৃষ্টি সবার মুখের ওপর বুলিয়ে এসে অনিমেষের ওপর স্থির হলো। উত্তেজিত হলে মানুষের নার্ভ বিক্ষত হয়। বিমানের বক্তৃতা অনিমেষের কানে অস্পষ্ট হয়ে যাচ্ছিল মাঝে মাঝে। তার সম্পর্কে অবিশ্বাস এদের মধ্যে এসেছে, এই বোধ তাকে নিঃসঙ্গ করছিল। বিমান জিজ্ঞাসা করল, অনিমেষ কিছু বলবে? সচেতন হলো অনিমেষ, ঘাড় নেড়ে না বলে বসে পড়ল। বিমান বলল, কোনো কোনো ব্যাপারে সবাই একমত নাও হতে পারে, কিন্তু প্রতি ব্যাপার নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে কোনো কাজই শেষ হবে না। যুদ্ধক্ষেত্রে সৈনিকের কর্তব্য হলো হুকুম পালন করা। তাতে যদি মৃত্যুও হয় তবু তাই সই, কারণ আজকের মৃত্যু আগামীকালের পক্ষে আশীর্বাদ হয়ে দাঁড়াবেই। আপনাদের কাছে আমার আবেদন, আমাদের আন্দোলন সফল করতে প্রত্যেকে সক্রিয় ভূমিকা নিন। বিমান বসে পড়তেই সুদীপ উঠে দাঁড়ালো। কিছুক্ষণ সময় নিয়ে সবাইকে দেখল। তারপর অত্যন্ত গুরুগম্ভীর গলায় বলল, কমরেডস, আমি খবর পেয়েছি আজকের ধর্মঘট বানচাল করতে বুর্জোয়া শাসন ব্যবস্থা বদ্ধপরিকর। তাদের লালিত ছাত্র সংস্থা এর মদত দেবে। দুঃখের কথা, কিছু প্রতিবিপ্লবী বিপথগামী বন্ধু এদের সঙ্গে হাত মিলিয়েছে। আমরা এর মোকাবিলা করব। আপনারা অন্যান্য কমরেডদের নিয়ে ইউনিভার্সিটির প্রতিটি গেটে বিক্ষোভ সমাবেশ করুন। কেউ যদি জোর করে ঢুকতে যায় তাহলে আমরাও চুপ করে বসে থাকব না। কয়েকটি দলে ভাগ হয়ে সবাই এক একটা গেটে চলে গেল। ইউনিভার্সিটির অফিস খোলা, অধ্যাপকদের আসতে বাধা দেওয়া হবে না। অনিমেষকে ডাকল বিমান, তুমি একটু আমার সঙ্গে এসো। একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বিমান জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? কিছুই হয়নি। তুমি কি পার্টির প্রতি ভরসা হারাচ্ছ? এ কথা কে বলল? আমাদের কানে এসেছে তুমি এরকমই কথাবার্তা বলো। না, আমি কখনো বলিনি। অনিমেষ ভাবতেই পারছিল না তার মনের কথা এরা টের পাচ্ছে কি করে। সে তো কারো সঙ্গে আলোচনা করেনি। কাল রাত্রে তুমি কি করছিলে? মানে? অনিমেষ, বি ইজি। কাল রাত্রে তুমি হাতিবাগানে কি করছিলে? এবার অনিমেষ শক্ত হলো। ওরা কি সুভাষদার সঙ্গে তার দেখা হওয়া নিয়ে সব বলছে? কিন্তু সুভাষদা তার পরিচিত, দেখা তো হতেই পারে। সে বলল, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে বেরিয়ে সুভাষদার সঙ্গে দেখা। আমরা চা খেলাম, গল্প করলাম। কি গল্প? এটা একদম ব্যক্তিগত প্রশ্ন নয়। গুড। তুমি সহজ হতে পারছো না অনিমেষ। মনের মধ্যে ময়লা থাকলেই মানুষ গুটিয়ে যায়। তবু জিজ্ঞাসা করছি, কি কথা হয়েছিল? অনেক দিনের আলাপ,
দেখা হলো দীর্ঘ ব্যবধানে, এরকম ক্ষেত্রে যেরকম কথা হতে পারে আর কি। আপনার সঙ্গে দেখা হয়নি সুভাষদার? না, সে দেখা করবে না। সুভাষকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, এ খবরটা তো তুমি শুনেছ ওরই কাছ থেকে। কেউ শাস্তি পেলে তার ব্রেন অনেক কিছু বানিয়ে নেয়। সুভাষ তোমাকে প্রকাশ্যে রেস্টুরেন্টে যেসব কথা বলেছে তা অনেকেই শুনেছে। এসব কথা ওকে বলতে দিয়ে তুমি ভালো করনি। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার চেষ্টার জন্য দল ওকে তাড়িয়েছে। এরকম মানুষের সঙ্গে কোনো রকম সংস্রব না রাখাই বুদ্ধিমানের কাজ। আমার কথা বুঝতে পেরেছ? বিমানের শেষ কথাগুলো যে সতর্কীকরণ, তা বুঝতে অসুবিধা হলো না অনিমেষের। এ নিয়ে অনেক তর্ক করা যেতে পারে, কিন্তু অনিমেষ নিস্পৃহ থাকল। সুভাষকে ওর ভালো লাগে। সুভাষ যে কথাগুলো বলেছে তা অযৌক্তিক বলে মোটেই মনে হয়নি। ও বুঝতে পারছিল এ ব্যাপারে যা কিছু সিদ্ধান্ত তা নিজেই নিতে হবে, এবং সেটা যতক্ষণ না নিতে পারছে ততক্ষণ বেফাস কথা বলা বোকামি হবে। মেইন গেটের দিকে হাঁটতে হাঁটতে অনিমেষ ব্যাপারটা নিয়ে ভাবছিল। গতকাল ওই রেস্টুরেন্টে এমন কোনো পরিচিত মুখ ছিল না যে সুভাষের সঙ্গে তার আলোচনা এদের জানাতে পারে। তাহলে জানলো কি করে? সুভাষ যদি দল থেকে বিতাড়িত হয় তাহলে নিশ্চয়ই এদের বলবে না। ব্যাপারটা রহস্যময়, অথচ কোনো সূত্র খুঁজে পেল না সে। অনিমেষ বুঝল রাজনীতি করতে গেলে তাকে সতর্ক হয়ে পা ফেলতে হবে। অনিমেষরা স্লোগান দিচ্ছিল। এখন দু একজন করে ছাত্রছাত্রী আসতে শুরু করেছে। ইউনিয়নের যারা যারা সমর্থক তারা ওদের সঙ্গে মিশে যাওয়ায় দলটাকে ভারী দেখাচ্ছিল। যারা কোনো দলে নেই তারা দূরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বুঝতে চাইছিল। ইউনিভার্সিটির সবকটা গেটেই এই ধরনের বিক্ষোভ চলছে, ফলে ওদের ডিঙিয়ে কেউ ভেতরে ঢুকতে পারছে না। পাশের দেওয়ালে পোস্টার সাঁটা হয়েছে, পুলিশের বর্বর নির্যাতনের প্রতিবাদে আজ ছাত্র ধর্মঘট। এ কথাটাই বিভিন্ন স্লোগানের মাধ্যমে অনিমেষরা বলছিল। কলেজ স্ট্রিটে এখন অফিস টাইমের ভিড়। ট্রামবাস থেকে লোকজন মুখ বের করে দেখছে ওদের। স্লোগান থামিয়ে একটু আগে বিমান বক্তৃতা দিয়ে গেল একটা টুলের ওপর দাঁড়িয়ে। জ্বালাময়ী ভাষণ এবং সমগ্র ছাত্র সমাজের অপমান হিসেবে সে ঘটনাকে ধিক্কার জানালো। ক্রমশ কলেজ স্ট্রিটে ভিড় জমছে। ছেলেমেয়েরা ফুটপাত উপচে রাস্তায় নেমে ওদের দেখছে। ট্রামবাসগুলো একসময় দাঁড়িয়ে গেল ভিড়ের জন্য। এতক্ষণ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেনি, এমনকি কোনো অধ্যাপক বা অফিসকর্মীকেও আসতে দেখেনি অনিমেষ। ওর মনে হলো এইরকম ধর্মঘট ডাকায় ছাত্রছাত্রীরা বেশ আনন্দিতই হয়েছে। মুফতে একটা ছুটি পাওয়া গেল, বেশ চুটিয়ে আড্ডা মারা যাবে। ছুটির মেজাজ এখন ওদের। কী জন্যে ধর্মঘট, কেন সেটা করা হচ্ছে, এসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার কেউ বোধ করছে না। স্লোগান উঠছে ঢেউয়ের মতো। হঠাৎ শুনলে প্রতিটি শব্দ আলাদা করে কেউ বুঝতে পারবে না। অনিমেষের মনে হচ্ছিল পুরো ব্যাপারটাই কেমন যেন সাজানো অথবা চাপানো। কারো মনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যেন একটা ফর্মুলাকে অনুসরণ করে যাওয়া। সেটা যে কখন বাসি অকেজো হয়ে গেছে তার খোঁজ কেউ রাখে না। অনিমেষের খিদে পাচ্ছিল। হোস্টেলে ভাত ঢাকা আছে, কিন্তু এখন যদি সে হাতিবাগানে গিয়ে খেয়ে আসতে চায় তাহলে সেটা দৃষ্টিকটু হবে। স্নান না করে সে একটা দিনও থাকতে পারে না। সে না হয় আজ না করল। পকেটে এমন পয়সা নেই যে চট করে রাখালদার ক্যান্টিন থেকে খেয়ে আসবে। দাদুর জন্য আচমকা যে খরচ হয়ে গেল তা সামলে এই মাসের বাকি কটা দিন কেমনভাবে চালাবে বুঝতে পারছিল না অনিমেষ। খিদের কথা মনে হতেই এই চিন্তাটা এলো। ঠিক এই সময় প্রেসিডেন্সি কলেজের দিকে স্লোগান উঠল, চীনা দালাল নিপাত যাক, বেআইনি ধর্মঘট মানছি না, মানব না, গুন্ডাদের আন্দোলনে ছাত্ররা থাকছে না, থাকবে না। একজন একটু এগিয়ে দেখে এসে বলল, বড় জোর 20 জন ওদের দলে, চিন্তার কিছু নেই। ওপক্ষের স্লোগান কানে আসা মাত্রই এপক্ষের গলা উত্তাল হলো। ওদিকের আওয়াজ যত এগিয়ে আসতে লাগলো তত টেনশন বাড়ছে। ক্রমশ অনিমেষ ওদের দেখতে পেল। মুকুলের সামনে শচীনও আছে। প্রত্যেকের হাতে বই খাতা, যেন ক্লাস করতে আসছে। দুপক্ষের চিৎকারে কান পাতা দায়। ইউনিভার্সিটির কার্নিশে বসা একটা চিল ভয় পেয়ে ডানা ঝাপটে উড়ে গেল আচমকা। গেটের কাছাকাছি ওরা আসতে পারল না। অনিমেষরা অনেকখানি জায়গা দখল করে রেখেছে। মুকুলেশ নিজের দলকে চুপ করিয়ে ওদের দিকে মুখ করে গলা তুলে বলল, আমরা এই ধর্মঘট মানছি না, আমাদের ভেতরে যেতে দিন। বোধহয় এইরকম অনুরোধের জন্য এরা প্রস্তুত ছিল না। স্লোগান থেমে গেল হঠাৎই। সবাই চুপচাপ, কেউ উত্তর দিল না। মুকুলেশ আবার বলল, যারা ধর্মঘট করবেন তারা যাবেন না, কিন্তু সেটা সবার উপর জোর করে চাপিয়ে দেওয়ার অধিকার আপনাদের নেই। বিমান বা সুদীপ এই গেটে নেই এখন।
অনিমেষ চট করে টুলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এটা ইউনিয়নের সিদ্ধান্ত, ছাত্রদের তা মানতে হবে। মুকুলেশ বলল, ইউনিয়নের নয়, আপনাদের পার্টির সিদ্ধান্ত, সেটা মানতে আমরা বাধ্য নই। আপনারা সরে যান, আমরা ভেতরে ঢুকব। ঠিক তখনই হইচই বেঁধে গেল। মুকুলেশের দলের দুটো স্বাস্থ্যবান ছেলে এদের সরিয়ে জোর করে ভেতরে ঢুকতে গেল। এরা তাদের থামাতে হাতাহাতি বেঁধে গেল। কিছুক্ষণের মধ্যেই কলেজ স্ট্রিট যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। ছেলেমেয়েরা যারা এতক্ষণ নাটক দেখছিল তারা ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করলো। দেখা গেল সেই দুটো ছেলে রীতিমতো প্রহৃত হয়ে মির্জাপুরের ভেতরে ঢুকে যাচ্ছে। মুকুলেশরা উধাও, একটি ছেলেও ঢুকতে পারেনি। সবকটা গেটই অনিমেষদের দখলে। ফুটপাতের দোকানদাররা মালপত্র নিয়ে পালাচ্ছে। পরিস্থিতি সামলে নিয়ে অনিমেষরা স্লোগান দিচ্ছিল জোর গলায়। খবর পেয়ে বিমান সুদীপ ছুটে এসেছে। প্রচণ্ড উত্তেজনায় সবাই কাঁপছে। ঠিক সেই সময় গেটের মুখে বোমা পড়ল। মাটিতে পড়েই যে শব্দ হলো তাতে হকচকিয়ে গেল তারা। ধোঁয়ায় চারধার ঢেকে যাচ্ছে। পর কয়েকটা কলেজ স্কোয়ারের দিক থেকে বোমাগুলো আসছে। আত্মরক্ষার জন্য সবাই গেট ছেড়ে ভেতরে ঢুকে গেল। বোমা ছোড়া মাত্রই অনিমেষের মাথায় আগুন জ্বলে উঠল। সে দ্রুত পায়ে বেরিয়ে এসে লক্ষ্য করতে লাগলো কোন দিক থেকে বোমাগুলো আসছে। এখন কলেজ স্ট্রিট খাঁ করছে, ট্রামগুলো পিছু হটছে। পুলিশ ভ্যানের আওয়াজ পেল সে। অনিমেষের মনে হলো কেউ একজন কলেজ স্কোয়ারের গেটের আড়ালে লুকিয়ে আছে। ছেলেটাকে ধরার উদ্দেশ্যে অনিমেষ রাস্তা পার হতেই আরও কয়েকটা বোমা তার মাথার টপকে ওপাশের ফুটপাতে গিয়ে সশব্দে ফাটল। ছেলেটি তাকে কাছে আসতে দেখে গেটের আশ্রয় ছেড়ে প্রাণপণে ভেতরে দৌড়ে গেল। অনিমেষ পিছু ধাওয়া করতে চেয়ে বুঝতে পারল তার পক্ষে সম্ভব নয় ওকে ধরা। জোরে পা ফেললেই থাই টনটন করছে। গেটের ওপাশে আবার স্লোগান উঠছে। বিমান চিৎকার করে ওকে ফিরে আসতে বলল। ফুটপাত ছেড়ে সে যখন সবে রাস্তায় পা দিয়েছে ঠিক তখনই আচম্বিতে একটা কালো ভ্যান তার পাশে এসে ব্রেক কষল। অনিমেষ কিছু বোঝার আগেই 2-3টি পুলিশ ওর দুহাত ধরে টানতে টানতে ভ্যানের পেছনে তুলে দিল। ঘটনাটার আকস্মিকতায় অনিমেষ এমন হতভম্ব হয়ে গিয়েছিল যে কোনো কথা বলতে পারছিল না। সে শুনল সার্জেন্ট বলছে, আর কেউ আছে? নেই স্যার, সব আন্দার মে। ওয়্যারলেসে খবর দাও, একটা হুলিগান অ্যারেস্টেড। তারপর যান্ত্রিক কিছু কথাবার্তার মধ্যে অনিমেষ চিৎকার করে জিজ্ঞাসা করল, আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছি আমি? কেউ উত্তর দিল না। পুলিশ ভ্যানটা তেমনি স্থির হয়ে আছে, অথচ অনিমেষের বেরোবার পথ বন্ধ। এই সময় অনিমেষের কানে এলো গেট থেকে নতুন স্লোগান উঠছে, পুলিশ তুমি নিপাত যাও, কমরেড অনিমেষ লাল সালাম, লাল সালাম। সার্জেন্টটা খড়কে দিয়ে দাঁত খুঁটতে খুঁটতে বলল, সেলাম আবার লাল হয় কি করে মশাই? দাঁতে দাঁত চেপে অনিমেষ বলল, শালা। পুলিশ ভ্যানটা সঙ্গে সঙ্গে চলতে শুরু করল। জীবনে প্রথমবার থানায় এলো অনিমেষ। কলেজ স্ট্রিট ছাড়ার পর থেকেই ও চুপচাপ হয়ে গিয়েছিল। ভ্যানের ভেতর গোটা 6 কনস্টেবল এবং একজন সার্জেন্ট। তারাও ওকে তেমন পাত্তা দেয়নি, কারণ এতক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা সীমাবদ্ধ রেখেছিল। ভ্যানের জানলা দিয়ে অনিমেষ রাস্তায় নজর রেখেছিল। প্রতিদিনের কলকাতা স্বাভাবিক গতিতেই চলছে। দোকানপাট খোলা, লোকেরা হাঁটাচলা করছে। এই একই দৃশ্য অনিমেষ রোজ পথ চলতে দেখেছে, কিন্তু আজ এই ভ্যানের তার ঘেরা ছোট্ট জানলা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগছিল। ক্ষুদ্র দিয়ে বিশালকে আঁকড়ে ধরার মধ্যে এক বেদনা জড়ানো আনন্দ আছে। কিন্তু এতক্ষণ অনিমেষের মনে কোনো রকম আতঙ্ক সৃষ্টি হয়নি। সে যে বন্দি এবং কোনো বিশেষ উদ্দেশ্যে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে ও সেখানে তার ভাগ্য নির্ধারিত হতে পারে, এসব চিন্তা তার মাথায় আসেনি। সে জানে ওরা অযথা তাকে ধরেছে। কোনো অন্যায় যখন সে করেনি তখন ভুল বুঝতে পারলেই তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু বিমানদের ব্যাপারটা নিয়েই ও বেশি চিন্তিত ছিল। তাকে ভ্যানে তোলা মাত্রই অতগুলো ছাত্র একসঙ্গে স্লোগান দিয়ে উঠল তার নাম ধরে। বুক ভরা আন্তরিকতা না থাকলে অমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হয়? বিমান এর আগে যে কথাগুলো বলেছে সেটা ভালো করে ভেবে দেখা দরকার। ভুল ভ্রান্তি প্রতি দলের থাকে, কাজ করতে গেলে তা হওয়া স্বাভাবিক। সিপিআই সম্পর্কে তার কোনো রকম মোহ নেই। কমিউনিজমের প্রতি যে আকর্ষণ সে বোধ করে তার জন্য বিমানদের সঙ্গেই কাজ করা উচিত। সুভাষদা যে কথাটা বলেছিল তাও হয়তো মিথ্যে নয়। দলের নেতৃত্ব কোনো নতুন পথ দেখাতে পারছে না। দীর্ঘকাল নেতারা একই চেয়ারে বসে আছে, কোনো সুনির্দিষ্ট কর্মপদ্ধতি ক্যাডারদের সামনে নেই। কিন্তু তবু যত অল্পই হোক, কমিউনিজমের প্রতিষ্ঠার জন্য যে জঙ্গি মনোভাব দরকার তা বিমানদেরই আছে।
একক বা বিচ্ছিন্ন হয়ে যে কাজ দুঃসাধ্য হবে, আদৌ সম্ভব হবে না, তা ওদের সঙ্গে থাকলেই হতে পারে। মতবিরোধ ঘটতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য মানিয়ে চলা নীতি অনুসরণ করা উচিত। সার্জেন্টের পেছনে পেছনে ঘরে ঢুকতেই অফিসার ওদের দিকে তাকিয়ে বলল, কে ব্যাপার? কলেজ স্ট্রিট থেকে তুলে আনলাম। কি অবস্থা? এক দল ঢুকবে, অন্য দল ঢুকতে দেবে না। সিরিয়াস কিছু? না, দু একটা ছুটকো বোমা ফেটেছে, ব্যাস। তাহলে খামোখাইকে আনতে গেলে কেন? ফর নাথিং ট্রাবল ইনভাইট করা। এখনই হয়তো ফোন আসবে, সুরসুর করে ছেড়ে দিতে হবে। স্টুডেন্টস প্রবলেম খুব ডেলিকেট ব্যাপার, এটা তোমাকে বোঝাতে পারলাম না আজও। খুব বিরক্তির গলায় কথা বলছিলেন ভদ্রলোক। অনিমেষ দেখল ভদ্রলোকের মুখটা মোটেই পুলিশের মতো নয়, মাথায় টাক থাকায় অনেকটা বিদ্যাসাগরের মতো দেখাচ্ছে। পরনেও পুলিশি পোশাক নেই। সার্জেন্ট বলল, একদম খালি হাতে ফিরে আসব? অফিসারের উত্তর না দিয়ে এমন একটা ভঙ্গি করলেন যে অনিমেষের হাসি পেয়ে গেল। সার্জেন্ট সেটা দেখে চিৎকার করে ধমকে উঠল তাকে। অনিমেষ বলল, খামোকা চেঁচাচ্ছেন কেন? ইউ শাট আপ! এমন মার মারব জন্মের জন্য বোমা ছোঁড়া বেরিয়ে যাবে। সার্জেন্ট একটা চেয়ার টেনে ধপ করে বসে ওর দিকে মুখ খেঁচালো। বোম? কে বোম ছুঁড়েছে? অফিসার চটপট জিজ্ঞাসা করলেন। এই শ্রীমান স্যার, অল্পের জন্য ভ্যানে লাগেনি। আই সি, চেহারা দেখে তো সুবোধ মনে হচ্ছিল। পুলিশ ভ্যানে বোমা মারার জন্য কপালে কি জুটবে তা জানা আছে? আমি বোম ছুড়িনি, উনি মিথ্যে কথা বলছেন, অনিমেষ বলল। মিথ্যে কথা বলছি? দূর থেকে দেখলাম ইউনিভার্সিটির গেটে বোম পড়ল, রাস্তা ফাঁকা, কাছাকাছি আসতেই দেখলাম তুমি ফুটপাত থেকে নেমে আসছো। এসব মিথ্যে কথা? ধমকানির সুরটা সার্জেন্টের গলা থেকে যাচ্ছিল না। অফিসার ভদ্রলোকের মুখের চেহারা ততক্ষণে বদলে গেছে। অনিমেষ বলল, আমি বোমা ছুড়িনি, যে ছুড়েছিল তাকে ধরতে গিয়েছিলাম। কথাটা শেষ হতেই এক লাফে সার্জেন্ট ওর সামনে এসে দাঁড়ালো। অনিমেষ কিছু বোঝার আগেই লোকটা দুটো হাত ওর সর্বাঙ্গে ঘোরাফেরা করতে লাগলো। পকেট থেকে আরম্ভ করে কোমর কিছুই বাদ গেল না। লোকটা হতাশ হয়ে আবার চেয়ারে ফিরে গেল। তারপর কয়েক সেকেন্ড চোখ কুচকে তাকিয়ে থেকে বলল, স্যার, একে 2 নম্বর দেওয়ার দরকার, মিস্টেরিয়াস কেস। খালি হাতে বোমবাজকে ধরতে যাওয়ার গল্প শোনাচ্ছে, দাওয়াই না দিলে সত্যি কথা বলবে না। তুমি খালি হাতে গিয়েছিলে? যদি বোম ছুটতো তাহলে? অফিসার জিজ্ঞাসা করলেন। আমি অতটা ভাবিনি, তাছাড়া দেখা মাত্র লোকটা পালিয়ে গেল। অনিমেষ সত্যি কথাটাই বলল। লোকটা? কোন লোক? তুমি চেনো? কি আশ্চর্য, আমি চিনব কেমন করে? ওকে কখনো দেখিনি আমি। কোন পার্টির লোক? তা জানি না। বোম ছুটছিল বলছিলে, কাদের দিকে বোমগুলো ছুটছিল? আমরা যারা গেটে ছিলাম তাদের দিকে। তোমরা মানে যারা বন্ধ ডেকেছিলে? হ্যাঁ। তার মানে লোকটা তোমাদের অ্যান্টি পার্টি, এই তো? অর্থাৎ ছাত্র পরিষদ করে নিশ্চয়ই, কি বলো? অনিমেষ টের পাচ্ছিল অফিসার তাকে কথার জালে ঘিরে ধরে কোনো কিছু তার মুখ দিয়ে বলিয়ে নিতে চাইছে। সে সতর্ক হলো, আমি এসব কিছুই বলছি না। একটা লোক বোমিং করছিল এবং সে চাইছিল না আমরা গেটে দাঁড়িয়ে স্ট্রাইক কন্ডাক্ট করি, কিন্তু সে কোন দলের লোক তা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ তাকে আমি চিনি না। হঠাৎ অফিসার এক শিট সাদা কাগজ আর কলম এগিয়ে দিয়ে বললেন, আজকে যা যা ঘটেছে তা এখানে লিখে নাম সই করে ঠিকানাটা দিয়ে দিন, আমি একটা রেকর্ড রাখতে চাই। এক মুহূর্ত ভেবে অনিমেষ কাগজটা টেনে নিল। সে যদি না লেখে তাহলে এরা কিছু করতে পারে না। এই ঘরে ঢোকার আগে একটা খাঁচার ঘর সে দেখেছে। কয়েকটা অপরাধী মার্কার চেহারা সেই খাঁচায় শুয়ে বসে আছে। ওটাকে বোধহয় লকআপ বলে। থানায় ধরে নিয়ে এলে লকআপে রাখা হয়। পুলিশের লকআপ সম্পর্কে নানান গল্প শুনেছে অনিমেষ। আজ কীরকম অভিজ্ঞতা হয় কে জানে। না লেখার পেছনে কোনো অজুহাত খুঁজে পেল না সে। যা সত্যি কথা তা লিখতে দোষ কী? এখনও কেউ তাকে চেয়ারে বসতে বলেনি। শব্দ করে একটা চেয়ার টেনে নিয়ে কাগজটার ওপর ঝুঁকে পড়ল। সার্জেন্ট বলছিল, আমার মন বলছে এ বোমিংয়ে ইনভলভড, একটু ধোলাই দিলে লেট হিম রাইট। লেখা শেষ করে অফিসারের দিকে কাগজটা এগিয়ে দিল অনিমেষ। সেটা হাতে নিয়ে অফিসার জিজ্ঞাসা করলেন, অনিমেষ মিত্র? হ্যাঁ। সার্জেন্ট সোজা হয়ে বসল। কোন হোস্টেল? হোস্টেলগুলো স্যার ক্রিমিনালদের আড্ডা। স্কটিশ চার্চ। বাড়ি কোথায়? অফিসার কাগজটা থেকে চোখ সরাচ্ছিলেন না। জলপাইগুড়িতে। এর আগে কখনো অ্যারেস্টেড হয়েছেন? না। এনি পুলিশ এনকোয়ারি? হঠাৎ বুকের মধ্যে ধক করে উঠল। পুলিশের খাতায় নিশ্চয়ই তার নাম আছে।
হাসপাতালে যে পুলিশ অফিসারটি তাকে জেরা করতে গিয়েছিল তিনি নিশ্চয়ই তা রেকর্ড করে রেখেছেন। কথাটা এখন বললে আর দেখতে হবে না। সার্জেন্টটা ওকে বোমবাজ প্রমাণ করার জন্য তো মুখিয়ে আছে। তার পায়ে বুলেট লেগেছিল জানলে রক্ষে থাকবে না। সেবার নীলার বাবার দৌলতে ও ঘাড় নাড়ল। না। এতক্ষণ ভাবতে হলো কেন? প্রশ্নটা সার্জেন্টের। প্রশ্নটার উত্তর দিল না অনিমেষ। অনেক অপ্রিয় কথা চুপ করে থাকলে এড়ানো যায়। সার্জেন্ট বলল, আমি শিওর স্যার। অফিসার বললেন, ছেড়ে দাও এসব কথা। অনিমেষবাবু, আমি চাই না ফর নাথিং কেউ হ্যারাস্ট হোক। আপনার স্টেটমেন্ট আমাদের কাছে থাকলো, কিন্তু এরপর যদি কখনো আপনার সম্পর্কে সামান্য অভিযোগ পাই তাহলে ভীষণ বিপদে পড়বেন। মধ্যবিত্ত বাড়ির ছেলে নিশ্চয়ই, কলকাতায় পড়াশোনা করতে এসেছেন, তাই মন দিয়ে করুন। ইউনিয়নবাজি করে নিজের 12টা বাজাচ্ছেন কেন? অনিমেষ হাসল। উপদেশের জন্য ধন্যবাদ, তবে প্রত্যেকের বোমার ধরন ধারণ আলাদা, এটা মনে রাখাই ভালো। কথাটা শেষ হওয়া মাত্রই অফিসারের মুখটা বুলডগের মতো হয়ে গেল। গেট আউট, গেট আউট। অনিমেষ সুযোগ নষ্ট করল না, দ্রুত পায়ে থানা থেকে বেরিয়ে এলো। ওর ভয় হচ্ছিল যে কোনো মুহূর্তেই অফিসার তার ভুল বুঝতে পেরে ওকে আটকাতে নির্দেশ দেবেন। এত সহজে নিষ্কৃতি পাওয়ার কথা ভাবা যায় না। রাস্তায় নেমে অনিমেষের অস্বস্তি শুরু হলো। যেরকম সমারোহ করে তাকে নিয়ে আসা হলো, ও এভাবে কিছু না ঘটেই ছাড়া পাওয়া তার সঙ্গে ঠিক মানাচ্ছে না। ব্যাপারটা যে সত্যি বেমানান তা কয়েক মুহূর্ত বাদেই ভালো করে বোঝা গেল। ইউনিভার্সিটির পথে কিছুটা এগিয়ে যেতেই ওদের দেখতে পেল অনিমেষ। জনাকুড়ি ছেলে স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে। ওদের সামনে সুদীপ, মুখখানা খুব গম্ভীর। অনিমেষ অনুমানই করতে পারেনি ছাত্র মিছিলটা ওরই উদ্দেশ্যে থানার দিকে এগোচ্ছে। স্লোগানে নিজের নাম শুনতে পেয়ে চমকে গেল ও। তার জন্য দল এত চিন্তা করছে, নিজেকে ভীষণ মূল্যবান বলে মনে হলো ওর। ফুটপাত ছেড়ে সে ওদের সামনে এসে দাঁড়ালো। ভূত দেখার মতো চমকে উঠল সবাই। অনিমেষকে কেউ এখানে আশা করেনি। সুদীপ অত্যন্ত বিস্মিতের গলায় জিজ্ঞাসা করল, কি হলো? অনিমেষের হঠাৎই মনে হলো সে যেন একটা অন্যায় করে ফেলেছে, এবং এই অন্যায়টি মোটেই ছোট মাপের নয়। সে নিচু গলায় বলল, ছেড়ে দিয়েছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ছাড়লো কেন? সুদীপের গলায় অসহিষ্ণু ভাব। ওরা ভেবেছিল আমি বোম ছুঁড়েছি, তাই ধরেছিল, কিন্তু ওসি বোধহয় বুঝতে পেরেছেন এটা ঠিক নয়, কিংবা প্রমাণ করা যাবে না, তাই। অসম্ভব। পুলিশ রাতারাতি চৈতন্যদেব হয়ে যায়নি। ভুল বুঝতে পারলেও ওরা 2 দিন লকআপে রেখে দেয়। মিস্টিরিয়াস ব্যাপার। অনিমেষ অনুভব করল ওর এই বেরিয়ে আসায় সুদীপ আশাহত। ধারণাটার সমর্থন মিলল আরেকটি কথায়। সুদীপের পাশে দাঁড়ানো একটি ছেলে বলে উঠল, এখন কি হবে সুদীপদা? ওকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা যে কালকেও ধর্মঘট ডেকেছি, এখন তো আর কোনো মূল্য থাকবে না। সুদীপ বলল, দ্যাটস দ্য পয়েন্ট। তোমার রিলিজের ব্যাপারের মধ্যে কিছু একটা আছে। যাক সে কথা, এখন হয় তোমাকে 2 দিন কোথাও লুকিয়ে থাকতে হবে। না না, সেটা আর সম্ভব নয়। নিজেই কথাটা ঘুরিয়ে নিল সে। এতগুলো ছেলে যখন তোমাকে দেখতে পেয়েছে তখন খবর চাপা থাকবে না। সঙ্গের ছেলেটি বলল, সুদীপদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা অনিমেষকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটিতে ফিরে যাই, যেন থানায় বিক্ষোভ করে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি। সুদীপ বলল, গুড, ইটস এ গুড প্রপোজাল, তাই করো। তারপর চাপা গলায় অনিমেষকে বলল, ইউ আর বিকামিং এ হিরো আউট অফ নাথিং। অনিমেষকে কিছুই করতে হলো না। মিছিলটা প্রচণ্ড উন্মাদনা নিয়ে ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। অনিমেষকে চুপ করে থাকতে হলো, কিন্তু সেটাই তার কাছে খুব কষ্টকর হয়েছিল। ছোট্ট একটা জনসভায় সুদীপ আগামীকালের প্রস্তাবিত ধর্মঘট তুলে নেওয়ার কথা ঘোষণা করল, কিন্তু ব্যাপারটা যে খুব জোরালো এবং আন্তরিকতাপূর্ণ হচ্ছে না, এটা অনিমেষ স্পষ্ট অনুভব করছিল। বিমানকে পুরো ব্যাপারটা খুলে বলল অনিমেষ। পুলিশ ওকে দিয়ে স্টেটমেন্ট লিখিয়ে নিয়েছে, কিন্তু গায়ে হাত দেয়নি। বিমান শুনে বলল, নিজের হাতে লিখে না দিলেই পারতে। এটাকে ওরা মুচলেখা বলে প্রচার করলে আমাদের ক্ষতি হতে পারে। তাছাড়া তোমার ওইভাবে রাস্তা পেরিয়ে ধাওয়া করতে যাওয়া উচিত হয়নি। বোমাটা তোমার শরীরে সোজাসুজি এসে পড়তে পারত। হঠকারিতা থেকে কোনো সুফল পাওয়া যায় না। কমিউনিজমের সার্থকতা ব্যক্তিগত কৃতিত্বে নয়, সামগ্রিক দলবদ্ধ উন্নয়নে। যাক, আজ আমরা জিতেছি। একটি ছেলেও ক্লাস করতে ঢোকেনি। অনিমেষ বলল, পুলিশের হাত থেকে এত সহজে নিষ্কৃতি পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু মানে সুদীপের কথা শুনে মনে হচ্ছিল ও ঠিক বিশ্বাস করছে না ব্যাপারটা, অথচ আমি কিছুই জানি না। বিমান হাসল। হয়,
এরকম পরিস্থিতি হয়েই থাকে। যাক, তুমি কিন্তু অনেকদিন পার্টি অফিসে যাওনি, আজ যাবে। অনিমেষ এতক্ষণে ক্লান্ত হয়ে পড়েছিল। সারাদিন স্নান খাওয়া নেই, তার ওপর এরকম একটা টেনশন গেল। এখন খুব কাহিল লাগছিল। বিমান সেটা ওর মুখের দিকে তাকিয়ে বোধহয় অনুমান করল। না, ঠিক আছে, তুমি হোস্টেলে ফিরে যাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আগামীকাল আমার সঙ্গে যেও, জরুরি কাজের দায়িত্ব নিতে হবে। কি কাজ? অনিমেষ কৌতূহলী হলো। নির্বাচন আসছে, বাই ইলেকশন। তোমাকে প্রচারে নামতে হবে। হাতে কলমে অন্তত 15 দিন কাজ করো। থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে কিভাবে ব্রিজ তৈরি করতে হয় শেখো। আচ্ছা, এসো। অনিমেষ বেরিয়ে আসছে, এমন সময় বিমানের কণ্ঠকে থামালো। অনিমেষ, সুভাষদের সম্পর্কে সতর্ক থেকো। যারা পথভ্রষ্ট তারা কখনোই এগোতে পারে না, ওকে? এতক্ষণ বেশ চলছিল। হঠাৎ একদম আকাশ থেকে পেড়ে আনার মতো যাওয়ার সময় সুভাষদার প্রসঙ্গ টেনে আনল বিমান। সমস্ত উদ্দীপনা নির্বাচনে কাজ করবে বলে যা অনিমেষকে আপ্লুত করেছিল, সুভাষদার প্রসঙ্গ তুলতেই কেমন মিইয়ে যেতে আরম্ভ করল। বিমান কি সুপরিকল্পিতভাবেই ওই সময় সুভাষের নাম করে তাকে সতর্ক করে দিল? অনিমেষ অনুভব করল অবিশ্বাস এমন একটা জিনিস যা একবার কোথাও প্রবেশ করলে লক্ষবার চুনকামেও দূর হয় না। কিন্তু তবু অনিমেষ নিজেকে প্রফুল্ল রাখতে চাইল। এতদিন পরে সে হাতে কলমে কমিউনিজমের পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছে। আগামী মাসে পশ্চিমবাংলার 2 জায়গায় উপনির্বাচন হতে যাচ্ছে। তাকে কোথায় পাঠানো হচ্ছে? অনিমেষ যেন এখনই অধৈর্য হয়ে পড়েছিল। ট্রাম রাস্তায় পা দিতেই সে নিজের নাম শুনতে পেল। চিৎকার করে যে তাকে ডাকছে সে রাস্তার ওপারে। বেশ কিছুদিন পরমহংসকে দেখতে পায়নি অনিমেষ। এখন ওকে সামনে দেখে ভালো লাগছে। অমন খাটো শরীরেও কি উজ্জ্বল মুখ। কাছাকাছি হতেই পরমহংস জিজ্ঞাসা করল, বিপ্লব হলো? বলার ধরনে এমন একটা স্নেহমিশ্রিত শাসন আছে যে না হেসে পারল না অনিমেষ। কোথায় আর হলো? পরমহংস খপ করে ওর হাত ধরে হিড়হিড় করে টেনে পানের দোকানের সামনে আনলো। তারপর গম্ভীর গলায় বলল, নিজের বদন চেয়ে দেখো একটু। অনিমেষ দেখল দোকানের আয়নায় তার ছায়া পড়েছে। নিজের এরকম বিধ্বস্ত চেহারা সে কখনো দেখেনি, এমনকি জলপাইগুড়ি থেকে ট্রেন জার্নি করে এসেও নয়। মাথার চুলগুলো নেতিয়ে পড়েছে, মুখ ময়লায় কালো, চোখের তলায় কে যেন কালি লেপে দিয়েছে। পরমহংসের গলা পেল সে। একদিনেই যদি এই হাল হয় তবে দেশে বিপ্লব করবেন উনি? ননির পুতুল। কুচকুচে কালো কচি দাড়িতে হাত বুলোতে বুলোতে অনিমেষ বলল, আছো বেশ। পরমহংস বলল, আছি কোথায়? চিরজীবন হয় হাতল নয় পোস্ট অফিস হয়েই কাটালাম। তোমার মতো মেয়ে কপালে হয়ে জন্মানোর ভাগ্য চাই। হাতল মানে? চেয়ারে থাকে, না থাকলেও ক্ষতি নেই, থাকে এক্সট্রা আরামের জন্য। যাক, পুলিশ পেদায়নি তো? না, হেসে ফেলল অনিমেষ। যাচ চলে, হিরো হয়ে যেতে পারতে পেদালে। যে দুটো কারণে তোমার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। টিউশনি করার ইচ্ছে আছে? আছে, কিন্তু আপাতত সময় পাবো না। পার্টির কাজে বাইরে যেতে হবে। বাঁচা গেল, পড়াশোনার রীতি হয়ে গেল তো? তা কেন, অসুখ বিসুখের জন্যও তো অনেকে কামাই করে। ভালো, আমি এখন কাটছি, প্রয়োজন হলে খবর দিও। কোথায় যাচ্ছ? ফোকটে ছুটি পাওয়া গেল, পিচ ছেড়ে 2-1টা স্ট্রোক করে আসি, টিউশনি সেরে আসি। পরমহংস চলে যেতে যেতে আবার ঘুরে এলো। রসগোল্লার মতো মুখ করে বলল, দ্বিতীয় কথাটাই বলা হয়নি তোমাকে। কি কথা? ডান দিকের ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে সামান্য এগিয়ে সোজা দোতলায় চলে যাও, কুইক। কথাটা শেষ করে হনহন করে চলে গেল পরমহংস। ধাঁধার মতো লাগলো কথাগুলো। অনিমেষ নির্দেশ মেনে বসন্ত কেবিনের দরজায় আসতেই নাকে খাবারের গন্ধ টের পেল। এতক্ষণ যা হয়নি এই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধার অস্তিত্ব টের পেল ও। ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতেই ওর মনে হলো শরীরের সব রক্ত ঢেউ হয়ে যাচ্ছে। কোনো ক্রমে নিজেকে শান্ত করার চেষ্টা করল অনিমেষ। দোতলার হলের একটা কোণার টেবিলে মাধবীলতার সামনে যে মেয়েটি বসেছিল, অনিমেষকে দেখতে পেয়ে সে উঠে দাঁড়ালো। যাই ভাই। মাধবীলতা ঘাড় নাড়তেই মেয়েটি আট চোখে অনিমেষকে একবার দেখে পাশ দিয়ে নেমে গেল। রেস্টুরেন্টে আরও অনেকে আছে। আলটপকার ছুটি পাওয়ায় ছেলেমেয়েরা আড্ডা মারছে টেবিলে টেবিলে। এদের মধ্যে 2-1 জোড়া এখনই বেশ প্রসিদ্ধ। ওরাও অনিমেষকে দেখছিল। খুব শান্ত ভঙ্গিতে সে মাধবীলতার সামনে গিয়ে জিজ্ঞাসা করল, বসতে পারি?
ছোট্ট একটা ভাঁজ ঠোঁটে পড়ল কি পড়ল না, কিন্তু চোখ দুটো অনেক কথা বলে ফেলল। মাধবীলতা ঘাড় নাড়ল সম্মতির। অনিমেষ ঠিক উল্টো দিকে আরাম করে বসে টেবিল থেকে একটা নিটোল জলের গ্লাস তুলে পুরোটা খেয়ে নিল। মাধবীলতা তাকে দেখছে। এতক্ষণ সে একবারও চোখ সরায়নি। অস্বস্তি হচ্ছিল অনিমেষের। বলল, কেমন আছেন? চমৎকার কথা বলল মাধবীলতা। শব্দের উচ্চারণে অনিমেষের মনে হলো কথাটার মানে খুব খারাপ আছি, খুব। এখানে কখন এসেছেন? এসেছি, কথাটা যেন একটা পেরেক ঠোকার মতো, নিশ্চিত কিন্তু অবহেলায়। অনিমেষ মাধবীলতার মুখের দিকে তাকাতে পারছিল না। এই দুদিন মেয়েটির কথা সক্রিয়ভাবে চিন্তা করেনি, কিন্তু তার প্রতিটি মুহূর্তে মাধবীলতা জড়িয়েছিল সে টের পায়নি। বুকের মধ্যে রিমরিম শব্দ, চোখ খুললেই নিজেকে সম্রাট মনে হয়। মাধবীলতা বলল, দুদিন কি হয়েছিল? অনিমেষ কথা বলতে পেরে বেঁচে গেল। বলল, হঠাৎ আমার ঠাকুরদা এসেছিলেন, আর তিনি খুব অসুস্থ ছিলেন বলে বেরোতে পারিনি। হোস্টেলে একা ওরকম মানুষকে রেখেও আসা যায় না। অথচ একটু ভালো বোধ করতেই আর থাকলেন না, আজই ফিরে গেলেন। সে কি? তাহলে এলেন কেন? আমাকে দেখতে। আমি ওর কাছে মানুষ হয়েছিলাম। সে অনেক কথা আমি শুনতে চাই। কেন? আমার মনে হচ্ছে শোনা দরকার। কি কথা? আপনার কথা। বেশ, তবে আজ থাক, অন্যদিন। আজই তো বলছি না, সময় হলে বলবেন। অনিমেষ একটু চুপ করে থেকে বলল, আজ সব অদ্ভুত ঘটনা ঘটে গেল। মাধবীলতা বলল, আমি জানি। আপনি কখন এসেছেন এখানে? যেমন রোজ ক্লাস করতে আসি। তাহলে আমাকে যখন ভ্যানে তোলা হলো তখন দেখেছেন? দেখেছি। ও, কিন্তু আমি জানতাম আপনি ফিরে আসবেন। মানে? অনিমেষ চমকে উঠল। সুদীপের প্রকাশ্য সন্দেহটা কি মাধবীলতার মনেও সঞ্চারিত হয়েছে? আমি প্রার্থনা করেছিলাম তাই জানতাম। হেসে ফেলল অনিমেষ। তাই বলুন, কিন্তু কোনো কিছু প্রার্থনা করলেই যদি পূর্ণ হতো, তাহলে পৃথিবীতে কোনো কষ্ট থাকতো না। তা ঠিক, কিন্তু আমি যখন ভীষণভাবে কিছু চাইব, তখন সেটা বিফল হবে না, কারণ আমি নিজের জন্য কিছু চাইনি কখনো, এবং এই প্রথম কিছু চাইলাম। হয়তো চাওয়া শুরু হলো। বুক ভরে নিঃশ্বাস নিল অনিমেষ। ওর কষ্ট এখন পরম পাওয়ায় নতজানু। আমি কিন্তু ভরসা করতে শিখলাম। মাধবীলতা হাসল। আমরা কিন্তু কেউ কাউকে জানি না, জেনে নেব। জানার পর যদি আফসোস হয়, আফসোস নয়, ভয় হতে পারে। ভয়? ভয় কেন? নিজের যোগ্যতা যদি না থাকে, তাহলে যোগ্যতা সেদিনই হারাবেন যেদিন অবহেলা করতে শিখবেন। চেহারা এমন হয়েছে কেন? আজ স্নান হয়নি? সময় পেলাম কোথায়? সে কি, খাননি? ভেবেছিলাম হোস্টেলে ফিরে খাবো, হলো না। মাধবীলতা সোজা হয়ে বসে বয়কে হাত নেড়ে ডাকল। অনিমেষ তাই দেখে আপত্তি জানালো। আরে করছেন কি? আপনি খাবেন তাই ব্যবস্থা করছি, কিন্তু আমার কাছে পয়সা নেই। এত দ্রুত মেঘ কখনো আসে না আকাশে। দুটো চোখে সমস্ত শরীর যেন জল ছুড়ে দিল। মাধবীলতার মুখ পলকেই লাল, ঠোঁট থরথর করছে। অনিমেষ কথাটা সহজ গলায় বলেছিল বলেই বুঝতে পেরেছিল কি হয়ে গেল ব্যাপারটা। সে মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারিনি। ভরসার কথা বলছিলেন না? ক্ষমা চাইছি। আপনার কোনো দোষ নেই। দিতে পারার মধ্যে একটা অহংকার আছে, তাই অনেকেই তা পারে, কিন্তু নিতে জানতে হয়, সেটা বড় কঠিন। লতা। মাধবীলতা হাসল। চোখের কোণে মুক্ত, অথচ মুখে শরতের প্রথম সকাল। নিচের ঠোঁট দাঁতে চেপে একটু দেখল অনিমেষকে, তারপর বলল, মনে আছে তাহলে? লতা বড় জড়িয়ে ধরে। বিরক্তি আসবে না তো কখনো? অনিমেষ উত্তরটা দিতে গিয়ে দেখল বয় সামনে এসে দাঁড়িয়েছে। মাধবীলতা চোখের জল মোছার চেষ্টা করল না, শান্ত গলায় বলল, পেট ভরে যায় এমন খাবার কি আছে তোমাদের? ছেলেটি চটপট জবাব দিল, কষা মাংস আর মোগলাই পরোটা।
মাধবীলতা বলল, খুব তাড়াতাড়ি আনো, এক জায়গায়, আমাকে শুধু 1 কাপ চা দাও। সেটা শুনে আপত্তি করতে যাচ্ছিল অনিমেষ। হাত প্রসারিত করে মাধবীলতা বলল, একদম লজ্জা করতে হবে না।